এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি দেখো আজকে তোমাদের জন্য 13 থেকে 15 তারিখ মধ্যে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা একসাথে নিয়ে এসেছি। ঠিক আছে? আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আসি সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে যেসব প্যাটার্নের প্রশ্ন আসছে তার উপর বেস করে। ঠিক আছে? আর এই ক্লাসটি তুমি যদি এসএসসি এক্সাম দাও, বা যদি রেলওয়ে দাও, বা ব্যাংকিং দাও, বা ডাব্লিউবিসিএস দাও, বা মিসলেনিয়াস দাও, বা স্টেটের যে কোনো এক্সাম দাও না কেন, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, আমি কিন্তু এই ক্লাসেই মানে এই চ্যানেলেই জিওগ্রাফি ক্লাস কিন্তু স্টার্ট করেছিলাম মিসলেনিয়াসের উপর বেস করে। একটা ক্লাস মাত্র করেছিলাম, তারপর আমি ক্লাসটা বন্ধ করে দিই। কিন্তু আমি ক্লাসটা আবার স্টার্ট করছি, কারণ রেসপন্স ভালো ছিল না। আমি ক্লাস আবার স্টার্ট করছি। তোমরা অবশ্যই ভালো করে ক্লাস দেখো, ভালো করে পড়ো, তাহলে আমারও মোটিভেট হবো, আমিও পড়াতে ভালো লাগবে। তাই দেখো আমি ঠিক করেছি যে সোমবার, বুধবার এবং শুক্রবার এই 3 দিন আমি তোমাদেরকে ক্লাস দেবো। ঠিক আছে? এই জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি অ্যান্ড ইকোনমি পরপর আমরা দেখবো। প্রথমে আমরা জিওগ্রাফি স্টার্ট করে জিওগ্রাফিটা শেষ করবো, তারপরে হিস্ট্রিতে যাব। ঠিক আছে? আর দেখো যে কোনো ইম্পর্টেন্ট আপডেট আমি এসএম কক্ষ যে আমার ইনস্টাগ্রাম রয়েছে ওখানে কিন্তু শেয়ার করে দিই। কালকে দেখবো আমি শেয়ার করেছি যে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষায় আসছে কারেন্ট অ্যাফেয়ার্সে, সেই টপিকগুলো একবার দেখবে। ঠিক আছে? 2 মিনিট লাগবে হয়তো খুব জোর, একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে আমি ইম্পর্টেন্ট করাচ্ছি কি করাচ্ছি না এখানে। চলো তাহলে আমরা এক এক করে দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক পিএম সূর্য ঘর বা যাকে সূর্যা ঘর বলা হয়, ঠিক আছে, মুফত বিজলি যোজনা, এর জন্য কত অর্থায়ন বা ফাইন্যান্সিং যে প্যাকেজ অনুমোদন করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রশ্নটা, যে ওয়ার্ল্ড ব্যাংক পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার জন্য কত অর্থায়ন অনুমোদন করেছে? মনে রাখবে অপশন সি কারেক্ট, ইউএসডি অর্থাৎ ইউএস ডলারে 890 মিলিয়ন। ঠিক আছে? দেখো বিস্তারিত ব্যাখ্যাটা আমরা দেখে নিই, তাহলে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখো ওয়ার্ল্ড ব্যাংক পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার জন্য ইউএসডি মানে ইউএস ডলার আর কি 890 মিলিয়ন দেখো অর্থায়ন অনুমোদন করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। দেখো এই সহায়তার মাধ্যমে রুফটপ সোলার সিস্টেমকে উৎসাহিত করা হবে। মনে রাখবে এখান থেকে প্রশ্ন পড়তে পারে, কারণ তোমরা জানো এখন স্টেটমেন্ট বেস প্রশ্ন আসছে। এবং 1 কোটি, যাকে 10 মিলিয়ন আর কি, 1 কোটি পরিবারের কাছে সৌরশক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে, এটা মনে রাখবে। দেখো তাহলে মুফত যে বিজলি যোজনা পিএম সূর্য ঘর, এটা হলো ভারত সরকারের একটা রুফটপ সোলার স্কিম। তোমরা জানো ছাদের উপর লাগানো হয়, তাই তো? অনেকে হয়তো বাড়িতে আছে। উদ্দেশ্য হলো দেখো বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করা এবং সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুতের খরচ কমানো, তাই তো? কত সালে চালু হয়েছিল স্কিমটা? মনে রাখো 2024-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো 2024-এ চালু হয়েছিল। দেখো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই প্রকল্পটি কোন মিনিস্ট্রির অধীনে অন্তর্ভুক্ত? এখান থেকে প্রশ্ন পড়ে থাকে নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির অধীনে। ঠিক আছে? এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে। দেখো ওয়ার্ল্ড ব্যাংক একটা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা উন্নয়নশীল যে দেশ তাদেরকে ঋণ এবং আর্থিক সহায়তা প্রদান করে থাকে। ওয়ার্ল্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো আমি এখানে কুইক নোটের আকারে পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, যে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট বুঝতে সুবিধা হয়। তাহলে মনে রাখবে কত প্যাকেজ ইউএসডি 890 মিলিয়ন, লঞ্চ দেখো 2024 সালে। দেখো টার্গেটটা মনে রাখবে কত, 1 কারোর রুফটপ সোলার সিস্টেম, এটা মনে রাখবে টার্গেটটা, 1 কারোর পরিবারকে আর কি প্রদান করা। তারপর দেখো কোন মিনিস্ট্রি অন্তর্ভুক্ত? নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, তাই তো? দেখো হেডকোয়ার্টার কোথায় ওয়ার্ল্ড ব্যাংকের? মনে রাখবে ওয়াশিংটন ডিসি, ইউএসএ তে লোকেটেড। আর প্রেসিডেন্টের নামটা মনে রাখবে অজয় বাঙ্গা, তাই তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রেসিডেন্টের নামটাও। দেখো 2 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে স্বদেশি অস্ত্র মার্ক 1 সরবরাহের চুক্তি হয়েছে। অস্ত্র মার্ক 1 কি? দেখো ডিফেন্স থেকে তোমরা জানো এক্সামে কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে রেলওয়েতে। তাই রেলওয়ের ক্ষেত্রে যাদের যাদের গ্রুপ ডি আছে, ঠিক আছে, গ্রুপ যাদের ডি রয়েছে, তাদের জন্য কিন্তু এই কারেন্ট ক্লাসটি ইম্পর্টেন্ট। মনে রাখবে অপশন এ কারেক্ট, এয়ার টু এয়ার মিসাইল। ঠিক আছে, অপশন এ কারেক্ট। মনে রাখবে অস্ত্র মার্ক 1। তুমি জানো রিসেন্ট আমাদের পিএম মোদি ইন্দোনেশিয়ায় গিয়েছে, তাই তো? ওখানেই কিন্তু চুক্তি হয়েছে। দেখো বিস্তৃত ব্যাখ্যাটা দেখে নি চলো। ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে দেখো অস্ত্র মার্ক 1 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল দেখো সরবরাহের জন্য একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেখো এই চুক্তির মাধ্যমে ভারত ইন্দোনেশিয়াকে স্বদেশী আর কি আমাদের দেশেই তৈরি অস্ত্র মার্ক 1 ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। ইন্দোনেশিয়ায় ক্ষেপণাস্ত্র ক্রয়কারী প্রথম দেশ হয়েছে।
আর দেখো এটি ভারতের তৈরি একটা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যে ডিফেন্স এক্সপোর্ট এবং আত্মনির্ভর যে ভারত একে কি করবে, উৎসাহিত করবে। এবং দেখো কার দ্বারা তৈরি করেছে, কে তৈরি করেছে, ডিআরডিও, ঠিক আছে, ভারত ডাইনামিক লিমিটেড দ্বারা উৎপাদিত। তাহলে ডিআরডিও এবং কার, ভারত ডাইনামিক লিমিটেড, দুজন একসঙ্গে একত্রে করেছে এটা। দেখো গতি মনে রাখবে ম্যাক 4.5, আর রেঞ্জ 80 থেকে 110 কিলোমিটার, আর এটি সি লেভেল থেকে 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কার্যকর। এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট। দেখো সুকোই 30 MKI, তেজস, মিগ-29 এর মতো যুদ্ধ বিমানে ব্যবহার করা যায়। দেখো আমি তোমাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয় আরো, সেজন্য কুইক পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি, মনে রাখবে মিসাইলটা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, এটা মনে রাখবে। কে করলো, ডিআরডিও, তাই তো। এছাড়াও দেখো আর কে করলো, এই নামটা মনে রাখবে, ভারত ডাইনামিক লিমিটেড, দুজন একত্রে করেছে, ঠিক আছে। এ ডেভেলপ করেছে আর এ প্রডিউস করেছে আর কি, বুঝতে পারছো। দেখো স্পিডটা মনে রাখবে ম্যাক 4.5, রেঞ্জ 80 থেকে 110 কিলোমিটার, আর ফার্স্ট বায়ার হচ্ছে ইন্দোনেশিয়া, ঠিক আছে। তাহলে মনে রাখবে অস্ত্র মার্ক 1। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা, ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয়? তোমরা জানো পপুলেশন একটা অনেক বড় সমস্যা ইন্ডিয়াতে, তাই তো, তাই এটা কিন্তু চর্চার মধ্যে থাকে ওয়ার্ল্ড পপুলেশন ডে। আর রিসেন্ট তোমরা জানো জনসংখ্যা জনগণনা কিন্তু হচ্ছে, তাই এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করে থাকি, মনে রাখবো অপশন সি কারেক্ট, 11ই জুলাই আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করে থাকি। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নিই চলো আমরা। তাহলে ওয়ার্ল্ড পপুলেশন ডে আমরা কবে পালন করে থাকি, 11ই জুলাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো এটি 1989 সালে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউএনডিপি দ্বারা প্রতিষ্ঠিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে যে এর সূচনা হয়েছিল 11ই জুলাই 1987 সালে, 87-এ। কখন না, যখন বিশ্বের জনসংখ্যা 5 বিলিয়নে পৌঁছে যায় তখন এটা শুরু হয়, যে ওয়ার্ল্ড পপুলেশন ডে আমরা পালন করব 11ই জুলাই তারিখে, ঠিক আছে। দেখো এর উদ্দেশ্যটা মনে রাখবে, এর উদ্দেশ্য কি, পপুলেশন, মেন্টাল হেলথ, প্রভার্টি, এমপ্লয়মেন্ট, মাইগ্রেশন এবং প্রয়োজনীয় যে পরিষেবায় মানুষের প্রবেশাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, ঠিক আছে। পপুলেশন সম্পর্কে, মেন্টাল হেলথ সম্পর্কে, প্রভার্টি, এমপ্লয়মেন্ট, মাইগ্রেশন এবং প্রয়োজনীয় যে সমস্ত পরিষেবায় মানুষের প্রবেশাধিকার সম্পর্কে সচেতন বৃদ্ধি করা, এর হচ্ছে মূল লক্ষ্য বা উদ্দেশ্য। দেখো 2026-এর থিম মনে রাখবে, কারণ তোমরা জানো যে এনটিপিসি এক্সামে কিন্তু থিম অনেকবার জিজ্ঞেস করেছিল, তাই আবার রিসেন্ট যেগুলো হবে সেখানে কিন্তু জিজ্ঞেস করবে। আর রেলওয়ে জানো অনেক পুরোনো পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞেস করে, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো রিয়েলাইজিং দি হোপস অ্যাসপিরেশন অফ ইয়াং পিপল টুডে অ্যান্ড ফর দি ফিউচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমি আরেকবার বলছি, রিয়েলাইজিং দি হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস অফ ইয়াং পিপল টুডে অ্যান্ড ফর দি ফিউচার, মনে রাখবে, ঠিক আছে। দেখো কুইক নোটে রাখার এখানে আমি ছোট্ট করে দিয়ে দিয়েছি। তাহলে 11ই জুলাই পালন করে থাকি, কার দ্বারা প্রতিষ্ঠিত মনে রাখবে, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কত সালে এস্টাবলিশ হয়েছিল মনে রাখবে, 1989 সালে। আর প্রথম স্টার্ট হয়ে দেখো 1987 অর্থাৎ 87, 11ই জুলাই। আর থিমটা বলে দিলাম, রিয়েলাইজিং দি হোপস অ্যান্ড অ্যাসপিরেশন অফ ইয়াং পিপল টুডে অ্যান্ড ফর দি ফিউচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর খেলো ইন্ডিয়া ইউথ গেম 2026-এ আয়োজক কোন রাজ্য কোনটি, ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো, আসবেই আসবে, যে কোনো এক্সামে দেখবে, ঠিক আছে। তো মনে রাখবে এর অপশন এ কারেক্ট, মনে রাখবে তেলেঙ্গানাতে হবে 8 নম্বর খেলো ইন্ডিয়া ইউথ গেম, আয়োজক কে করবে, তেলেঙ্গানা। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা তাহলে দেখে নিই চলো আমরা। দেখো কেন্দ্রীয় যুব অ্যান্ড ক্রীড়া মন্ত্রীর নামটা মনে রাখবে মানসুখ মান্ডভিয়াজি, ঘোষণা করেছেন যে 8 নম্বর যে খেলো ইন্ডিয়া ইউথ গেম 2026 এটা কোথায় আয়োজক হবে, তেলেঙ্গানাতে, ঠিক আছে। দেখো 7 নম্বর খেলো ইন্ডিয়া যে ইউথ গেম 2025 হয়েছিল যেটা, এটা কোথায় হয়েছিল মনে রাখবে, বিহারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগেরটাও জিজ্ঞেস করতে পারে, বিহারে হয়েছিল। দেখো মহারাষ্ট্র এখানে প্রথমে এসেছিল, 158টি পদক জয়লাভ করেছিল প্রথম স্থানে, 2025-এ মনে রাখবে, ঠিক আছে। দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস প্রতি বছর খেলো ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে আয়োজিত হয়, এটা মনে রাখবে, খেলো ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে আয়োজিত হয়। দেখো প্রথম শুরু হয়েছিল 2018 সালে, এটাও ইম্পর্টেন্ট, প্রথম শুরু হয়েছিল 2018 সালে। এবং আন্ডার-17 স্কুল স্টুডেন্ট এবং আন্ডার-21 কলেজ স্টুডেন্ট, এই দুই বিভাগে কি হয়, এটা অনুষ্ঠিত হয়ে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সালে স্টার্ট হয়েছিল এই পয়েন্টটা কিন্তু বলো, 2018 সালে। এবং আগেরটা কোথায় ছিল, বিহারে, এবারটা কোথায় হবে, তেলেঙ্গানাতে।
ঠিক আছে। দেখো, তো 2026-এ হোস্ট কে করবে? তেলেঙ্গানা। প্রথম হয়েছিল 2018 সালে, আগেরটা কে করেছিল? বিহারে। আর 25-এ চ্যাম্পিয়ন কে ছিল? মহারাষ্ট্র, সব থেকে বেশি পদক লাভ করেছিল। দেখো, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট টাইম কি কি হয়েছিল দেখে নাও একবার। তো খেলো ইন্ডিয়া ইউথ গেম হয়েছিল 2018 সালে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম যদি বলা তাহলে 2020 সালে দেখো স্টার্ট হয়েছিল। খেলো ইন্ডিয়া দেখো উইন্টার গেম, এটাও দেখো 2020-তে স্টার্ট হয়েছিল। আর খেলো ইন্ডিয়া প্যারা গেমটা দেখো স্টার্ট হয়েছিল 3 বছর পর, 2023-এ স্টার্ট হয়েছে। এদিকে পয়েন্টটা কিন্তু মনে রাখবে, এখান থেকে দেখবে একটা প্রশ্ন পাবেই পাবে, কনফার্ম একদম। 5 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সোসাইটির 28তম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা মনে রাখবে। কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর কোথায়? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আগের স্লাইড অবশ্য আছে, তো কমেন্ট করে জানিও, ঠিক আছে? যখন দেখবে তখনই জানাবে। দেখো, বিস্তারিত ব্যাখ্যাটা তাহলে দেখে নিই। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সোসাইটি 28তম সভা কোয়েম্বাটোর, যেটা তামিলনাড়ুতে লোকেটেড, ঠিক আছে। সেন্ট্রাল একাডেমি ফর স্টেট ফরেস্ট রিজার্ভ এ অনুষ্ঠিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সোসাইটি 28তম সভা কোথায় হলো? তামিলনাড়ুতে। তামিলনাড়ুর কোথায়? কোয়েম্বাটোরে, ঠিক আছে। দেখো, এই পয়েন্টটা মনে রাখবে। এই সভায় সভাপতিত্ব কে করেছিলেন? কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব, ঠিক আছে। নামটা মনে, ভূপেন্দ্র যাদব। কিসের সঙ্গে যুক্ত? তাহলে কিসের মন্ত্রী প্রশ্ন পড়তে পারে? পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তনের মন্ত্রী ভূপেন্দ্র যাদব, ঠিক আছে। দেখো, তামিলনাড়ুর নিউ সিএম এর নাম অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা, আশা করছি সবাই জানো। দেখো, সভায় ওয়াইল্ড লাইফ রিসার্চ, হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, টেকনোলজি বেসড ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে আলোচনা করা হয়। দেখো, WII ফুল ফর্ম পড়তে পারে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ঠিক আছে। কত সালে প্রতিষ্ঠিত? মনে রাখবো 1982 সালে। সদর দপ্তর কোথায়? দেরাদুন, যেটা উত্তরাখণ্ডে লোকেটেড, ঠিক আছে। দেখো, তাহলে এবার কোথায় হলো? কোয়েম্বাটোর, তামিলনাড়ু। 1982 দেখো প্রতিষ্ঠিত হয়েছে, এটা মনে রাখবো, পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার দেরাদুনে। আর মিনিস্ট্রি অন্তর্ভুক্ত কোন মিনিস্ট্রি দিয়ে বলে? তাহলে এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ হবে, ঠিক আছে। দেখো, নেক্সট প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্নটা, যে অল ইন্ডিয়া সার্ভে হায়ার এডুকেশন অন হায়ার এডুকেশন, ঠিক আছে। বুঝতে পারলে ফুল ফর্মটা মনে রাখবে। AISAG ফুল ফর্মটা মনে রাখবে, অল ইন্ডিয়া সার্ভে হায়ার এডুকেশন। রিপোর্ট 2023-24 অনুযায়ী হায়ার এডুকেশনে সর্বোচ্চ গ্রস এনরোলমেন্ট রেশিও কোন রাজ্যের? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। অল ইন্ডিয়া সার্ভে হায়ার এডুকেশন রিপোর্ট 2023-24 অনুযায়ী হায়ার এডুকেশনের সর্বোচ্চ গ্রস এনরোলমেন্ট রেশিও কোন রাজ্যের? মনে রাখবে, অপশন সি কারেক্ট, তামিলনাড়ু রাজ্যের, ঠিক আছে। দেখো, আমরা বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নিই, তাহলে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে অল ইন্ডিয়া সার্ভে হায়ার এডুকেশন রিপোর্ট 2023-24 অনুযায়ী তামিলনাড়ু 52.3 গ্রস এনরোলমেন্ট রেশিও নিয়ে দেশের প্রথম স্থানে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ফুল ফর্মটা মনে রাখবে। GER ফুল ফর্মটা কি? দেখো, এখানেই বললাম। দেখো, গ্রস এনরোলমেন্ট রেশিও, ঠিক আছে। দেখো, এটি জাতীয় গড় 30 এর তুলনায় অনেক বেশি। জাতীয় গড় কত? 30%, এর তুলনায় অনেক বেশি। এবং GER অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও বোঝায় নির্ধারিত বয়সের মোট জনসংখ্যার মধ্যে কত শতাংশ শিক্ষার্থী উচ্চশিক্ষায় অধ্যয়ন করছে, ঠিক আছে। দেখো, হায়ার এডুকেশন নির্ধারিত বয়স হলো 18 থেকে 23 বছর। মোট হায়ার এডুকেশন যে এনরোলমেন্ট, দেখো 4.50 কোটি। মোট হায়ার এডুকেশন এনরোলমেন্ট কত? 4.50 কোটি। ফিমেল যে তোমার গ্রস এনরোলমেন্ট রেশিও, সেটা 31.2%। অ্যান্ড STM এনরোলমেন্ট 1.02 কোটির বেশি, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, তো ভালো করে একটু মনে রাখবে। আমি তোমাদের ইম্পর্টেন্ট পার্টগুলোই এখানে নিয়ে আসি আর সেগুলোই বলছি। দেখো, তাহলে মনে রাখবে তামিলনাড়ু প্রথম স্থান অধিকার করেছে। আর কত রেশিওটা মনে রাখবে? 52.3%। ব্যাস এইটুকু মনে রাখবে। আর এইটা মনে রাখবে একটু, যে মোট হায়ার এডুকেশন এনরোলমেন্ট কত কোটি? 4.50 কোটি। ব্যাস এইটুকু মনে রাখলে যথেষ্ট। এবার দেখো, কুইক পয়েন্ট আকারে নোটটা একটু দেখে নাও। যে স্টেট বলে তামিলনাড়ু, ঠিক আছে। GER দেখো বলে দিলাম, গ্রস এনরোলমেন্ট রেশিও বলে 52.3%।
ন্যাশনাল যে আমাদের এভারেজ একটা, সেটা কিন্তু 30%, সেখান থেকে দেখো অনেক বেশি। আর হায়ার এজ গ্রুপ 18 থেকে 23 বছর। আর টোটাল এনরোলমেন্ট বললে কিন্তু দেখো এটাই বললাম একটু, 4.50 কোটি, এটা কিন্তু মনে রাখবে। দেখো 7 নম্বর প্রশ্ন, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। IUCN রেড লিস্ট 2026 অনুযায়ী ডিপ সি মাইনিং, তোমরা জানো ডিপ সি মাইনিং নিয়ে অনেক নিউজ শুনেছো, এর কারণে সব থেকে বেশি প্রভাবিত কোন জীবগোষ্ঠী হচ্ছে? তাহলে IUCN এর রেড লিস্ট 2026 অনুযায়ী ডিপ সি মাইনিং এর জন্য কোন জীব গোষ্ঠী প্রভাবিত হচ্ছে? মনে রাখবে অপশন এ কারেক্ট, হাইড্রোথার্মাল ভন্ট মোলাস্কাস। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটা, অপশন এ কারেক্ট। তো চলো আমরা তাহলে বিস্তারিত ব্যাখ্যাটা একটু দেখে নিই। দেখো IUCN রেড লিস্ট 2026 অনুযায়ী ডিপ সি মাইনিং এর কারণে হাইড্রোথার্মাল বেন্ট মোলাস্কাস এর 62% প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো ডিপ সি মাইনিং এর ফলে সৃষ্টি হওয়া সেডিমেন্ট প্লামস তাদের আবাসস্থলের ক্ষতি করে এবং তাদের বেঁচে থাকার কঠিন হয়ে পড়ে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। ডিপ সি মাইনিং কেন করা হয়? দেখো সমুদ্রের তলদেশ থেকে রেয়ার যে মিনারেলসগুলো রয়েছে সেগুলো উত্তোলন করার জন্য করা হয়। ঠিক আছে, দেখো হাইড্রোথার্মাল বেন্ট মোলাস্কাস হলো ডিপ সি এর একটা হাইড্রোথার্মাল বেন্টস, এর আশেপাশে বসবাসকারী স্নেলস, তারপর হচ্ছে মাসেলস, ক্লামস জাতীয় নরমদেহী একটা সামুদ্রিক প্রাণী। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে হাইড্রোথার্মাল বেন্ট মোলাস্কাস হলো ডিপ সি এর হাইড্রোথার্মাল বেন্টস, এর আশেপাশে বসবাসকারী যে সমস্ত স্নেলস রয়েছে, মাসেলস রয়েছে, এছাড়াও ক্লামস রয়েছে, এই জাতীয় নরমদেহী সামুদ্রিক প্রাণী। আর দেখো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট একটু, হাইড্রোথার্মাল বেন্টস হলো সমুদ্রের গভীরে একটা প্রাকৃতিক ছিদ্র, যেখান থেকে দেখো 450 ডিগ্রি পর্যন্ত গরম জল নির্গত হয় এবং বিশেষ ধরনের জীবের আবাসস্থল তৈরি হয় সেখানে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তাহলে এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে হাইড্রোথার্মাল, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে হাইড্রোথার্মাল বেন্টস হলো সমুদ্রের গভীরে অবস্থিত একটা প্রাকৃতিক ছিদ্র, যেখান থেকে কি হয় 450 ডিগ্রি পর্যন্ত গরম জল কিন্তু নির্গত হয় এবং বিশেষ ধরনের জীবের আবাসস্থল তৈরি করে। ঠিক আছে, এবার দেখো আমি কুইক নোটের আকারে পয়েন্টটাও দিচ্ছি, তুমি বুঝতে আরো সুবিধা হয়ে যায়। তাহলে কারা এফেক্টেড হচ্ছে? মনে রাখবে হাইড্রোথার্মাল বেন্ট মোলাস্কাস যে সমস্ত রয়েছে তারা দ্বারা এফেক্টেড হচ্ছে। কারা কারা? এগুলো মনে রাখবে, স্নেলস, মাসেলস, ক্লামস, এগুলো। কেন ডিপসি মাইনিং করা হচ্ছে? রেয়ার আর্থ মিনারেলসের সংগ্রহের জন্য। আর 62% প্রজাতি কিন্তু বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। আশা করছি তোমাদের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। জুড়ে থেকো, আমি তোমাদেরকে এভাবেই ক্লাস প্রোভাইড করব এবং মিসেলিনাস ক্লাস জিওগ্রাফি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো জুড়ে থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।